শুরু করব বেসিক কনসেপ্ট অফ অ্যাটমিক থিওরি, মলিকুলার থিওরি অ্যান্ড ইকুইভ্যালেন্ট ওয়েটের পার্ট 2। অর্থাৎ অল্প একটু আছে, তো সেটা আমরা আজকে শেষ করব। শেষ করলেই আমাদের এটার পড়া শেষ হবে। অর্থাৎ পরমাণুবাদ, অনুবাদ এবং তুল্যাঙ্ক ভার, সেটার যে পার্ট 2 যেটা আছে সেটা। চলো আজকে দেখে নিই। তো আমরা আগের দিনে যেখান থেকে শেষ করেছিলাম, তো আজকে তারপরের থেকে শুরু করছি। সেটা বলছে যে মৌলের তুল্যাঙ্ক ভার। ঠিক আছে? তো বলছে যে মৌলের তুল্যাঙ্ক ভার কাকে বলে? মৌলের তুল্যাঙ্ক ভার বলছে, মৌলের তুল্যাঙ্ক ভার হচ্ছে যে মৌলের ওজন বাই হচ্ছে সংযুক্ত বা প্রতিস্থাপিত হাইড্রোজেনের ওজন ইন্টু 1.008। অর্থাৎ কোন একটা মৌলে যদি তুল্যাঙ্ক ভার বা ইকুইভ্যালেন্ট ওয়েট যদি বের করতে বলে, তাহলে আমরা কি করে বের করব? যে সেই মৌলটার যা ওজন আছে এবং তার নিচে হচ্ছে কি দিব? সংযুক্ত মানে যুক্ত হয়ে আছে কিংবা প্রতিস্থাপিত হাইড্রোজেন, যে সেই হাইড্রোজেনের ওজন, এবং তার সাথে 1.008 যদি আমরা গুণ করে দিই, তাহলে পরেই সেই মৌলের তুল্যাঙ্ক ভার পেয়ে যাবো বা ইকুইভ্যালেন্ট ওয়েট পেয়ে যাব। আবার আমরা অন্যভাবে করতে পারি। কিভাবে করতে পারি? সেটা হচ্ছে যে মৌলের ওজন বাই হচ্ছে সংযুক্ত বা প্রতিস্থাপিত অক্সিজেনের ওজন। যদি অক্সিজেন যুক্ত থাকে বা অক্সিজেন বেরিয়ে যায়, তাহলে সেই অক্সিজেনের ওজন ইন্টু হচ্ছে 8। ঠিক আছে? তাহলে এভাবে আমরা তুল্যাঙ্ক ভার বের করতে পারি। তাহলে হাইড্রোজেনের রেসপেক্টে করতে পারি। হাইড্রোজেনের রেসপেক্টে যদি করি তাহলে 1.008। যদি দেখি অক্সিজেনের রেসপেক্টে হচ্ছে তাহলে 1, তাহলে হবে 8 দিয়ে গুণ। এরপরে বলছে যে আমরা ক্লোরিনের রেসপেক্টও করতে পারি। ক্লোরিনের রেসপেক্টে যদি আমরা করি, তাহলে মৌলের তুল্যাঙ্ক ভার সমান সমান মৌলের যে ওজন বাই হচ্ছে সংযুক্ত বা প্রতিস্থাপিত ক্লোরিনের ওজন, এবং তার সাথে হচ্ছে 35.5 যদি গুণ করি, তাহলে পরে মৌলের তুল্যাঙ্ক ভার বের হয়ে যাবে। এগুলো আমরা ডিটেলসে দেখব। এবার বলেছে যে আবার মৌলের তুল্যাঙ্ক ভার এভাবেও আমরা বের করতে পারি। কিভাবে? যদি ভলিউম করা হয় আয়তনের রেসপেক্টে, তাহলে পরে কি বলছে? যে মৌলের যা ওজন হবে সেটা বাই এনটিপি তে সংযুক্ত বা প্রতিস্থাপিত হাইড্রোজেন গ্যাসের আয়তন নিব লিটার এককে, আর সেটাকে হচ্ছে 11.2 দিয়ে গুণ করে দেবো। তাহলে পরে আমরা মৌলের তুল্যাঙ্ক ভার পেয়ে যাব। একইভাবে আমরা যদি অক্সিজেনের ক্ষেত্রে বলি, তাহলে এনটিপি তে অক্সিজেন গ্যাসের আয়তন লিটার এককে ইন্টু 5.6। সেভাবেও আমরা মৌলের তুল্যাঙ্ক ভার বের করতে পারি। আবার যদি ক্লোরিনের ক্ষেত্রে নিই, তাহলে ক্লোরিনের ক্ষেত্রেও একই 11.2। তাহলে ক্লোরিনের ক্ষেত্রে 11.2 গুণ করব, আর অক্সিজেনের ক্ষেত্রে আমরা 5.6 গুণ করব, আবার হাইড্রোজেন যদি নিই তাহলে সেক্ষেত্রে 11.2 গুণ করব। তাহলে এইভাবে আমরা তুল্যাঙ্ক ভার বের করতে পারি। তাহলে প্রথমটা হচ্ছে কি? যে প্রতিস্থাপিত হাইড্রোজেনের ওজন দিয়ে ভাগ করব টোটাল মৌলের ওজনকে, এবং তার সাথে 1.008 গুণ করে দেব। যদি অক্সিজেনের ক্ষেত্রে করি, তাহলে অক্সিজেনের ক্ষেত্রে করব কি? যে টোটাল প্রতিস্থাপিত বা সংযুক্ত অক্সিজেন পরমাণু যে ওজন, ঠিক আছে, সেই অক্সিজেনের ওজন দিয়ে ভাগ করব এবং তার সাথে 8 গুণ করে দেব। আবার যদি ক্লোরিনের রেসপেক্টে করি, তাহলে ক্লোরিনের ক্ষেত্রে কি করব? বলছে টোটাল সংযুক্ত বা প্রতিস্থাপিত ক্লোরিনের যা ওজন সেটা দিয়ে ভাগ করব মোট ওজনকে মৌলের, সেটাকে 35.5 দিয়ে গুণ করব। এনটিপি তেও আমরা করতে পারি। এনটিপি তে যদি করি হাইড্রোজেনের ক্ষেত্রে, তাহলে 1 লিটার এককে আমরা করব, সেটার সাথে আমরা 11.2 গুণ করে দেব। আবার যদি অক্সিজেনের ক্ষেত্রে করি তাহলে 5.6 গুণ করে দেব। আবার যদি ক্লোরিনের ক্ষেত্রে করি তাহলেও 11.2 গুণ করে দেব। এরপরে নেক্সট বলছে যে মূলক, অ্যাসিড, ক্ষারক
লবণ এবং জারক ও বিজারকের তুল্যাঙ্ক ভার যদি বের করতে হয়। এটাতে গেলে আমরা কোনো একটা মৌলের বা যৌগের আমরা তুল্যাঙ্ক ভার বের করলাম। কিন্তু যদি মূলকের তুল্যাঙ্ক ভার বের করতে বলে, অ্যাসিডের তুল্যাঙ্ক ভার বের করতে বলে, ক্ষারকের তুল্যাঙ্ক ভার বের করতে বলে, লবণ বা জারক বা বিজারকের তুল্যাঙ্ক ভার বের করতে বলে, তাহলে আমরা কি করে বের করব? তাহলে সেটার ফর্মুলা হচ্ছে যে মূলকের যদি আমরা তুল্যাঙ্ক ভার বের করতে চাই, মূলক, তাহলে কি করব, যে মূলক যে আছে সেটা সংকেত ওজন নেব, বাই হচ্ছে সেই মূলকটা যে যোজ্যতা সেটা নেব, তাহলে পরেই হয়ে যাবে। সাপোজ SO4 2 তাহলে SO4 এর যোজ্যতা আমরা জানি 2, তাহলে এটার আমরা টোটাল সংকেত ওজনটা নেব, ঠিক আছে? সেখান থেকে আমরা এর তুল্যাঙ্ক ভার পেয়ে যাব। তাহলে এটার সংকেত ওজন হচ্ছে 32 প্লাস 4 ইন্টু 16 এর যোজ্যতা 2 সমান সমান হচ্ছে 64/2 6 48, ঠিক আছে? এভাবে আমরা বের করতে পারি 48। এবার বলছে যে লবণে যদি আমরা তুল্যাঙ্ক ভার বের করতে চাই, তাহলে লবণের তুল্যাঙ্ক ভার বের করতে গেলে পরে কি হবে? লবণের যে আণবিক ওজন বা সংকেত ওজন, সেটাকে লবণে উপস্থিত ক্যাটায়ন বা অ্যানায়নের সংখ্যা দেব এবং সেটার যোজ্যতা, সেটা দিয়ে আমরা গুণ করব। তাহলে পরেই লবণের তুল্যাঙ্ক ভার আমরা পেয়ে যাবো। তাহলে লবণে উপস্থিত ক্যাটায়ন বা অ্যানায়নের সংখ্যা এবং তাদের যোজ্যতা। তাহলে এভাবে আমরা বের করতে পারি। তাহলে এবার অ্যাসিডের ক্ষেত্রে যেমন আমরা যদি বের করি, তাহলে অ্যাসিডের ক্ষেত্রে কি করব, যে অ্যাসিডের তুল্যাঙ্ক ভার সমান সমান হচ্ছে আণবিক ওজন বাই হচ্ছে ক্ষার গ্রহিতা, অর্থাৎ সেই অ্যাসিডটা কতটা পরিমাণ ক্ষার গ্রহণ করতে পারবে। সাপোজ H2SO4, তাহলে H2SO4 কে যদি আমি নিউট্রাল করতে চাই, তাহলে আমাকে দুটো NaOH লাগবে, ঠিক আছে? মানে দুটো ক্ষার লাগবে। মনোবেসিক, মানে একটাই মাত্র OH আছে, এরকম দুখানা ক্ষার লাগবে। তার মানে এর ক্ষার গ্রহিতা হচ্ছে 2। তাহলে এর ক্ষার গ্রহিতা হচ্ছে 2। আবার আমরা যদি HCl করি, তাহলে সেক্ষেত্রে আমার একটা NaOH লাগছে। তার মানে এর ক্ষার গ্রহিতা হচ্ছে 1, ঠিক আছে? তাহলে এভাবে আমরা তুল্যাঙ্ক ভার বের করতে পারি কোন একটা মৌলের। আবার বেসের ক্ষেত্রে ঠিক তার উল্টোটা। যদি আমরা NaOH নিই, তাহলে একটা মাত্র অ্যাসিড লাগবে, HCl, ঠিক আছে? আবার H2SO4 হলে পরে তো অর্ধেকটা লাগবে, কারণ H2SO4 হচ্ছে ডাইবেসিক। আবার যদি আমরা ডাইঅ্যাসিডিক, মানে দুটো H+ আছে, যার জন্য এর আগে আমাদের বলেই দিয়েছে যে হাইড্রোজেনের টোটাল সংখ্যা, মানে কতগুলো হাইড্রোজেন যুক্ত হতে পারবে বা কতগুলো হাইড্রোজেন বেরিয়ে যাবে প্রতিস্থাপিত। এখানে যদি আমরা দেখি, তাহলে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন 2টো। এক্ষেত্রে যদি দেখি, তাহলে প্রতিস্থাপিত হাইড্রোজেন 1টা। সেভাবে আমরা করতে পারি। NaOH এর ক্ষেত্রে আমরা দেখতে পারি, বা CaOH2 যদি করি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এক্ষেত্রে কিন্তু দুখানা HCl লাগছে। তাহলে এটার যে অ্যাসিড গ্রাহিতা বা অম্ল গ্রাহিতা, সেটা হচ্ছে 2। তাহলে এভাবে আমরা বের করতে পারি। এবার বলছে যে পারমাণবিক ওজন, এই যে পারমাণবিক ওজন সমান সমান মৌলের তুল্যাঙ্ক ভার ইন্টু যোজ্যতা। তাহলে পারমাণবিক ওজন সমান সমান মৌলের তুল্যাঙ্ক ভার ইন্টু যোজ্যতা।
তার মানে আমরা এখানে বলতে পারি A ইকুয়াল টু E ইন্টু ভি। তার মানে যদি যোজ্যতা দেওয়া না থাকে তাহলে পারমাণবিক ওজনকে মৌলের তুল্যাঙ্ক ভার দিয়ে ভাগ করলে আমরা যোজ্যতা পেয়ে যাব, কিংবা যদি পারমাণবিক ওজন দেওয়া না থাকে, তুল্যাঙ্ক ভার আর যোজ্যতা দেওয়া থাকে, তাহলে পরে আমরা পারমাণবিক ওজন বের করতে পারবো। আবার যদি তুল্যাঙ্ক ভার দেওয়া না থাকে, যোজ্যতা আর পারমাণবিক ওজন দেওয়া থাকে, তাহলে আমরা তুল্যাঙ্ক ভার বের করতে পারবো। এবারে বলছে যে তাহলে আমরা যৌগে উপস্থিত পরিমাণ পেলাম। এখন আমাদেরকে যদি বলা হয় যে সাপোজ বলা হলো যে Fe2O3 এই যৌগের মধ্যে আয়রন এবং অক্সিজেন এর শতকরা পরিমাণ কত বা নির্ণয় করো। তাহলে সেটা কি করে বের করব? তাহলে দেখো, আমরা জানি যে আয়রনের ক্ষেত্রে যদি দেখি, তাহলে প্রথম আমাদের কি বলছে, যৌগের আণবিক ওজন বা সংকেত ওজন বের করতে হবে। সেটা আমরা কি করে বের করব? সেটা বলছে যে যৌগের একটি অণুতে উপস্থিত বিভিন্ন মৌলের পরমাণুগুলির পারমাণবিক ওজনের সমষ্টি। তাহলে আয়রন দুটো আছে, ইন্টু এটার পারমাণবিক ওজন কত? আয়রনের পারমাণবিক ওজন হচ্ছে ওই 56 কাছাকাছি, মানে 55.85, প্লাস তিনখানা অক্সিজেন আছে, এটা তো সবাই জানি 16। তাহলে এবার যদি আমরা এটা ক্যালকুলেট করি, তাহলে আমাদের এখানে গিয়ে দাঁড়াচ্ছে কত? 2 × 5, 5 দুগুণ 10, আর দুগুণ 16, 17, 5 দুগুণ 10, 11, 5 দুগুণ 10, 11, 111.70, 111.70, আর এখানে হচ্ছে 48 ইজ ইকুয়াল টু আমাদের কত দাঁড়াচ্ছে কি? 951.70। তাহলে 159.70 অর্থাৎ 159.70। তাহলে এটা গেল আমাদের ওয়েট, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের মলিকুলার ওয়েট বা আণবিক ওজন। এবারে নেক্সট বলছে কি, প্রতি গ্রাম অণুতে কোনো মৌলের ওজন বের করতে হবে। অর্থাৎ 1 গ্রামে এটা কত পরিমাণ আছে সেটা আমাদের বের করতে হবে। তো সেটা আমাদের দরকার নেই বের করার, এখানে তো আমাদের অলরেডি দেওয়াই আছে। আমাদের যদি এখানে যদি 2টো বা 3টে থাকতো তাহলে পরে আমরা বের করতাম। এখানে যদি মনে করো 3 থাকতো তাহলে বের করতে হতো। বাট আমাদের এখানে তো দেওয়াই আছে যখন, তখন আমাদের আর এখানে দরকার নেই। নেক্সট বলছে যে শতকরা পরিমাণ আমাকে বের করতে হবে। শতকরা পরিমাণ আমরা কি করে বের করব? তাহলে শতকরা পরিমাণ যদি আমাকে বের করতে হয়, তাহলে আয়রনের শতকরা পরিমাণ যদি বের করতে চাই Fe এর, তাহলে মৌলের পারমাণবিক ওজন, তাহলে মৌলের পারমাণবিক ওজন কত? বলছে Fe এর পারমাণবিক ওজন কত? 55.85। কয়টা আছে? দুটা আছে, পরমাণু সংখ্যা দুটো, ডিভাইডেড বাই যৌগের আণবিক ওজন কত? যৌগটার আণবিক ওজন 159.7 ইন্টু কত? 100 সমান সমান যদি আমরা করি, কাটাকুটি করলে পরে কত দাঁড়াচ্ছে গিয়ে? ওই 69.94% মতো আসবে। একইভাবে আমরা অক্সিজেনেরটাও বের করতে পারি। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে যদি বের করি, তাহলে অক্সিজেন কয়টা আছে? 3খানা, এক একটার জন্য কত? 16 ডিভাইডেড বাই 159.7 ইন্টু 100। যদিও আমাদের এটা বের করার দরকার নেই, কারণ 100 এর থেকে এটা বাদ দিলে পরে আমরা যা পাবো সেটাই হয়ে যাবে এটার অ্যান্সার। তাও যদি বের করা হয় তাহলে 30.06% মতো আসবে।
এমনিও আমরা 100 মাইনাস 69.94 যদি বাদ দিই তাহলে আমাদের থাকলো এখানে 6003 এত পার্সেন্ট। তাহলে এভাবে আমরা বের করতে পারি। এবার যদি বলে যে ক্যালসিয়াম ফসফেট CaPO4 হোল 3 সরি Ca3PO4 হোল 2 এখানে বলেছে যে P2O5 এর পার্সেন্টেজ কত। তাহলে এটা দেওয়া আছে যে ক্যালসিয়াম ফসফেট অর্থাৎ Ca3PO4 হোল 2 সেটার মধ্যে P2O5 এর পার্সেন্টেজ কত সেটা বের করতে হবে। তাহলে সেটা এবার বের করো। তাহলে আমরা বললাম কি যে ক্যালসিয়াম ফসফেট অর্থাৎ আমরা কি বললাম Ca3PO4 হোল 2 এটার মধ্যে বলেছে P2O5 এর পার্সেন্টেজ কত। তাহলে আমরা এটাকে প্রথমে ভাঙি Ca3PO4 হোল 2 কে যদি আমরা ভেঙে দিই তাহলে 3 ইউনিট ক্যালসিয়াম অক্সাইড প্লাস 1 ইউনিট P2O5 আমরা পাবো। এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 3টে ক্যালসিয়াম 3টে অক্সিজেন প্লাস হচ্ছে 5টা অক্সিজেন টোটাল 8টা অক্সিজেন 4 দুগুণে 8টা অক্সিজেন আর একটা দুটো ফসফরাস দুটো ফসফরাস। এখন বলছে যে প্রথমে আমাদের তাহলে বের করতে হবে Ca3PO4 হোল 2 এটাতে কি কি আছে 3খানা ক্যালসিয়াম আছে প্লাস 2খানা ফসফরাস আছে প্লাস 8খানা অক্সিজেন আছে। তাহলে এবার এদের আণবিক ওজন মলিকিউলার ওয়েট কত দাঁড়াচ্ছে কি 3 ইন্টু ক্যালসিয়াম হচ্ছে 40 প্লাস 2 ইন্টু ফসফরাস হচ্ছে কত 31 প্লাস 8 ইন্টু অক্সিজেন হচ্ছে 16 সমান সমান হচ্ছে 120 প্লাস 62 প্লাস হচ্ছে 128 ইজিক্যাল টু 8 2 10 6 2 8 9 10 11 1 আর হচ্ছে 11 কে 2 কে 3 তাহলে 310 গ্রাম মলিকুলার ওয়েট কার ক্যালসিয়াম ফসফেটের। এটার মলিকুলার ওয়েট আমরা পেয়ে গেলাম 310 গ্রাম। এবারে বলছে আমাদের P2O5 একটা ইউনিটের ক্ষেত্রে যদি বলি তাহলে একটা ইউনিট P2O5 মানে কত 2খানা ফসফরাস প্লাস 5খানা অক্সিজেন সমান সমান 2 ইন্টু ফসফরাস হচ্ছে 31 5 ইন্টু অক্সিজেন হচ্ছে 16 সমান সমান কত 62 প্লাস 80 সমান সমান হচ্ছে কত 2 8 6 14 142 তাহলে 142 গ্রাম ঠিক আছে। তাহলে 142 গ্রাম হলো কি P2O5 P2O5 এর আণবিক ওজন কত দাঁড়ালো মলিকুলার ওয়েট P2O5 এর হচ্ছে 142 গ্রাম। এইবারে দেখো তাহলে P2O5 এর ওজন দেওয়া গেল পাওয়া গেল মলিকুলার ওয়েট আবার ক্যালসিয়াম ফসফেটের টোটাল মলিকুলার ওয়েট পাওয়া গেল। তাহলে এবার P2O5 ইউনিট কয়টা আছে এখানে একটা মাত্র ইউনিট আছে। তাহলে পার্সেন্টেজ অফ P2O5 এর পার্সেন্টেজ কত দাঁড়াচ্ছে কি P2O5 এর পার্সেন্টেজ হচ্ছে ইন্টু 100 তাহলে P2O5 এর ইউনিট কয়টা একটা 1 ইন্টু একটা P2O5 এর আণবিক মলিকুলার ওয়েট কত 142 ডিভাইডেড বাই টোটাল মলিকুলার ওয়েট কত যৌগটার ক্যালসিয়াম ফসফেটের 310 তাহলে হচ্ছে 142 বাই 310 ইন্টু 100 তাহলে এটা যদি কাটাকুটি করি তাহলে হচ্ছে 1420 ডিভাইডেড বাই 31 তাহলে 31 দিয়ে যদি ভাগ করি তাহলে কত দাঁড়াচ্ছে 4 দিলে 4 কে 4 3 4 12
8, 2 আর 1 3, 180, 5 যদি দিই 3 5 1 5, 3 5 15, তাহলে পড়ে থাকলো কত 5, আর এদিকে হচ্ছে 5 আর 6 7 8, দশমিক বসিয়ে দিই 0 হলো, 8 বাদ দিই 8 8, 3 24, 2, তার মানে আমাদের গিয়ে দাঁড়ালো ভ্যালু কত 45.8%। তাহলে ভ্যালু আমাদের গিয়ে এসে দাঁড়ালো 45.8%। এটা হচ্ছে ভ্যালু। তার মানে P2O5 এর পার্সেন্টেজ কত 45.8%। এটা হচ্ছে P2O5 এর পার্সেন্টেজ। তাহলে বাকি ক্যালসিয়াম অক্সাইডের পার্সেন্টেজ কত হবে তাহলে 3খানা ইউনিট, তাহলে জাস্ট আমরা যদি বলি 100 থেকে 45.8 বাদ দিয়ে দাও, তাহলেই যা পড়ে থাকবে সেটা। তাহলে 2 5 আছে, 4 4 একে 5, মানে 54.2%। এবার এই জায়গাটাতে যদি বলা যায় যে P2O5 এর বাদে যে শুধু ফ্রি অক্সিজেন সেটার পার্সেন্টেজ কত, তাহলে সেটারও পার্সেন্টেজ আমরা বের করতে পারবো এখান থেকে। ঠিক আছে, তাহলে এভাবে আমরা বের করতে পারবো। এরপরে নেক্সট যেটা সেটা বলছে যে স্থূল সংকেত ও আণবিক সংকেত, মানে ইম্পেরিক্যাল এবং মলিকুলার ফর্মুলা। সেই ইম্পেরিক্যাল এবং মলিকুলার ফর্মুলাটা কি বলছে, স্থূল সংকেত কাকে বলে, বলছে যে কোনো যৌগের অণুতে উপস্থিত উপাদান মৌলগুলির পরমাণু সংখ্যাকে সরলতম পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করলে যে সংকেত পাওয়া যায় তাকে ওই যৌগের স্থূল সংকেত বলে। মানে সব থেকে সরলতম পূর্ণ সংখ্যার অনুপাতে যদি আমরা প্রকাশ করি তাহলে পরে যে সংকেতটা পাবো সেটাকে আমরা বলছি স্থূল সংকেত বা ইম্পেরিক্যাল ফর্মুলা। আর আণবিক সংকেত কি, যে সংকেতের সাহায্যে কোনো যৌগের অণুতে উপস্থিত উপাদানের মৌলগুলির সঠিক পরমাণু সংখ্যা জানা যায় তাকে ওই যৌগের আণবিক সংকেত বলে। তাই মৌলের যে উপাদানগুলো সেই উপাদানগুলোর সঠিক পরমাণু সংখ্যা আমরা জানতে পারবো, সেটাকে আমরা বলছি আণবিক সংকেত। এবার আণবিক সংকেত আর স্থূল সংকেতের মধ্যে সম্পর্ক কি, যে যৌগের আণবিক সংকেত সমান সমান যৌগের স্থূল সংকেত ইন্টু এন। এন মানে টোটাল নাম্বার কতগুলো পাবো, সেই এন এর ভ্যালু আমার 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, ডট ডট। এইভাবে আমাদের হতে পারে। এবার বলছে যে কোনো একটা যৌগের অণুতে আমরা যদি পরমাণু সংখ্যা বের করতে চাই, ঠিক আছে, কোনো একটা যৌগের অণুর মধ্যে যদি আমরা পরমাণু, মনে করো আমি ধরলাম যে এ আর বি এই দুটো পরমাণু মিলে একটা যৌগ তৈরি করেছে, সেটা হচ্ছে এ বি যৌগটা তৈরি করেছে। তাহলে এবার বলছে যে এই যৌগের অণুতে এ এবং বি এর পরমাণু সংখ্যা সেটা আমরা কি করে বের করব, সেটা যদি বের করতে চাই তাহলে এবারে কি করব, সেটার জন্য আমাকে জানতে হবে যে এ এর পারমাণবিক ওজন। আমি ধরলাম এ এর পারমাণবিক ওজন হচ্ছে এ, আর বি এর পারমাণবিক ওজন হচ্ছে বি। এবারে বলছে যে আর কি জানতে হবে, আর যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে শতকরা পরিমাণ কতটা আছে। আমি ধরলাম এ এর পার্সেন্টেজ আছে x%, আর y এর পার্সেন্টেজ হচ্ছে, সরি বি এর পার্সেন্টেজ হচ্ছে y। তাহলে এ এর পার্সেন্টেজ হচ্ছে x আর বি এর পার্সেন্টেজ হচ্ছে y। তাহলে এবারে আমরা যদি বের করতে চাই তাহলে কি করে বের করব, তাহলে আমরা বের করতে পারবো এ পরমাণুর সংখ্যা, আমরা যদি অনুপাত রেশিও বের করতে চাই রেশিও বের করতে পারি, কোনো সমস্যা নেই, বাই বি পরমাণুর সংখ্যা সমান সমান হচ্ছে এ পরমাণুর সংখ্যা যদি আমরা বের করতে চাই।
তাহলে এ পরমাণুর সংখ্যা কি করে বের করব? টোটাল হচ্ছে পার্সেন্টেজ কতটা আছে ডিভাইডেড বাই এর পারমাণবিক ওজন। এ। আবার বি এর ক্ষেত্রে কত? টোটাল পার্সেন্টেজ বাই বি। ঠিক আছে? তাহলে এভাবে আমরা বের করতে পারবো। তাহলে এদের অনুপাত কত? তাহলে আমরা যদি বলি a is to b সমান সমান x by a is to y by b। এইভাবে আমরা বের করতে পারি। এবার আমরা দেখি কিছু কোশ্চেন। কয়েকটা কোশ্চেনই আছে, করে নিই। বলছে যে একটি কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেনের যৌগের কার্বনের আছে কত পার্সেন্ট? 40%। হাইড্রোজেন আছে কত? 6.67%। ওই যৌগকে যখন বাষ্পীকরণ করা হলো তখন দেখা গেল বাষ্প ঘনত্ব অক্সিজেনের বাষ্প ঘনত্বের 2.813 গুণ। তাহলে যৌগটির স্থূল সংকেত কত হবে? আণবিক সংকেত কি হবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে স্থূল সংকেত নির্ণয় করতে হবে এবং আণবিক সংকেত নির্ণয় করতে হবে। তাহলে কি বলেছে? বলেছে যে কার্বন আছে কতটা? 40%। হাইড্রোজেন আছে কতটা? 6.67%। তাহলে এটুকু গেল। এবার তাহলে আমরা এখান থেকে অক্সিজেনের পরিমাণ বের করতে পারবো। তাহলে অক্সিজেন আছে কতটা? তাহলে বলছে অক্সিজেন আছে কতটা? বলছে অক্সিজেন আছে তাহলে 100 মাইনাস 40 প্লাস 6.67 ইজ ইকুয়াল টু 53.33। এটা আছে কত? 53.33% অক্সিজেন। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। তাহলে প্রথমে আমরা পার্সেন্টেজটা পেয়ে গেলাম। তাহলে পার্সেন্টেজটা যদি আমরা পেয়ে যাই, এবারে দেখো কার্বন এর আমরা যে এক্স ওয়াই জেড এর ক্ষেত্রে যদি বলি, কার্বনের ক্ষেত্রে মলিকিউলার ওয়েট বা অ্যাটমিক ওয়েট কার্বনের ক্ষেত্রে কত? 12। আবার হাইড্রোজেনের ক্ষেত্রে কত? হাইড্রোজেনের ক্ষেত্রে অ্যাটমিক ওয়েট হচ্ছে 1। ঠিক আছে? আবার অক্সিজেনের ক্ষেত্রে অ্যাটমিক ওয়েট কত? 16। তাহলে এবার আমরা যদি বের করি কার্বন ইস টু হাইড্রোজেন ইস টু অক্সিজেন সমান সমান কত হবে? এটার পার্সেন্টেজ কত? 40/12 ইস টু হাইড্রোজেনের পার্সেন্টেজ কত? 6.67/1 ইন্টু অক্সিজেনের পার্সেন্টেজ কত? 53.33 ডিভাইডেড বাই অক্সিজেনের ইয়ে কত? 16। এবার আমরা যদি দেখি এটাকে যদি ভাগ করি তাহলে পরে কত দাঁড়াচ্ছে গিয়ে? 4 বারং 48, 3 বারং 36। তাহলে 3.33 সামথিং হবে। এবার এটার ক্ষেত্রে আমরা দেখছি 6.67। এবার এটার ক্ষেত্রে যদি দেখি 4 ষোলং 64, 3 ষোলং 48। তাহলে এটাও একই ঘটনা 3.33। তাহলে আমরা দেখছি যে এটা 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 যদি দেখি তাহলে এটা 1 ইস টু এটা 2 হয়ে গেল ইস টু এটা 1 হয়ে গেল। তাহলে 1:2:1 এই অনুপাতে আমাদের কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন রয়েছে। তাহলে আমরা বলতে পারি যেটা তার সংকেত গিয়ে দাঁড়ালো কি? স্থূল সংকেত। স্থূল সংকেত স্থূল সংকেত কি দাঁড়ালো? কার্বন, হাইড্রোজেন 2টো, অক্সিজেন 1টা। তাহলে 1টা কার্বন, 2টো হাইড্রোজেন আর অক্সিজেন 1টা। এটা হলো স্থূল সংকেত। এবার তাহলে আণবিক সংকেত কি দাঁড়াচ্ছে? এটা আণবিক
সংকেত সমান সমান কি দাঁড়াবে কি? তাহলে আণবিক সংকেত হচ্ছে স্থূল সংকেত ইন্টু এন। এবার আমরা এনটা কি করে পাবো? এনটা কিছুই না, এনটা সহজভাবেই পাবো। তাহলে এনটাকে আমাদের পাওয়ার জন্য কি করতে হবে? টোটাল যে মলিকুলার ওয়েট সেটা বের করতে হবে। এবার টোটাল মলিকুলার ওয়েটটা কি বলেছে? আমরা জানি যে আণবিক ওজন সমান সমান বাষ্প ঘনত্বের দ্বিগুণ, তাই না? তাহলে m মানে মলিকুলার ওয়েট ইজ ইকুয়াল টু 2 ইনটু d মানে বাষ্প ঘনত্ব। তাহলে এবার এখানে বাষ্প ঘনত্ব বলে দিয়েছে। বাষ্প ঘনত্ব কত বলেছে? 2.813 গুণ। তাহলে এটার বাষ্প ঘনত্ব কত হওয়া উচিত? তাহলে আমরা আগে বাষ্প ঘনত্বটা বের করি। তাহলে d ইজ ইকুয়াল টু 2 ইনটু 2.813 ইনটু অক্সিজেনের বাষ্প ঘনত্ব হচ্ছে কত? 16। তাহলে এবার এটা যদি আমরা করি তাহলে আমাদের গিয়ে দাঁড়াচ্ছে 16 দুগুণা 32, 32 আর 8, 32 আর 8 40, 40 4 44 প্লাস 45, মানে অ্যাপ্রক্স 45 এর কাছাকাছি। তার মানে 45 গিয়ে দাঁড়ালো আমাদের বাষ্প ঘনত্ব। তাহলে মলিকুলার ওয়েট কি হবে? বাষ্প ঘনত্বের দ্বিগুণ হবে। তাহলে m সমান সমান গিয়ে দাঁড়াচ্ছে কত? তাহলে m ইজ ইকুয়াল টু 2 ইনটু বাষ্প ঘনত্ব সমান সমান 90। ঠিক আছে? তাহলে মলিকুলার ওয়েট সমান সমান হচ্ছে 90। তাহলে মলিকুলার ওয়েট যদি 90 হয় তাহলে এবার আমরা এখান থেকে বের করতেই পারবো আরামসে। কি বের করব? যে এটা এটা মানে কত? এটা মানে তো আমরা জানি 12 প্লাস 2 প্লাস 16 ইন্টু n সমান সমান 90। তাহলে 12 আর 2 14, 14 আর 16 হচ্ছে 30, 90। তাহলে n সমান সমান 3। তার মানে এটা সংকেত গিয়ে দাঁড়াচ্ছে আণবিক সংকেত সমান সমান কি দাঁড়াচ্ছে গিয়ে? CH2O ইন্টু 3 সমান সমান C3H6O3। এটা তাহলে এটা হয়ে গেল আমাদের আণবিক সংকেত। স্থূল সংকেত ছিল CH2O, আর এখানে এবার আণবিক সংকেত দাঁড়ালো গিয়ে C3H6O3। এটা হচ্ছে আণবিক সংকেত। এবারে নেক্সট আরেকটা অঙ্ক, সেটা হচ্ছে যে কার্বন, হাইড্রোজেন এবং ক্লোরিনের একটি যৌগ। যৌগে কি বলেছে? কার্বন আছে, হাইড্রোজেন আছে আর ক্লোরিন আছে। যৌগের মধ্যে কি কি আছে? বলছে যে 10 পয়েন্ট এত পার্সেন্ট, 10.04% আছে আমার কার্বন। তাহলে সোজা হিসাব, কার্বন সমান সমান হচ্ছে 10.04%। ক্লোরিন আছে কত? ক্লোরিন সমান সমান 89.12%। তাহলে হাইড্রোজেন কতটুকু আছে? হাইড্রোজেন সমান সমান হচ্ছে 89.12 প্লাস 10.04, এটা -100 করে দিলাম ডাইরেক্ট। তাহলে 100 মাইনাস এটাকে যোগ করলে পরে কত হচ্ছে? 6 1.99। তার মানে গিয়ে দাঁড়াচ্ছে 0.8484%। তাহলে 0.84% হচ্ছে হাইড্রোজেন। ঠিক আছে?
বলছে যে যৌগটির বাষ্প ঘনত্ব এখানে দেওয়াই আছে, যৌগটির বাষ্প ঘনত্ব দেওয়া আছে, তাহলে তার সংকেতটা নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথম আমাকে বের করতে হবে স্থূল সংকেত। স্থূল সংকেত কি করে বের করব? তাহলে স্থূল সংকেত যদি আমাকে বের করতে হয়, তাহলে পরে আমাদের বের করতে হচ্ছে x ইস টু, না x ইস টু y কেন, আমরা তো কার্বন আছেই। তাহলে কি কি আছে? স্থূল সংকেত বের করতে গেলে পরে কার্বন ইস টু হাইড্রোজেন ইস টু ক্লোরিন সমান সমান কার্বন কত? কার্বন হচ্ছে 10.04% ডিভাইডেড বাই 12 ইস টু হাইড্রোজেন হচ্ছে 0.84% বাই 1 ইস টু ক্লোরিন হচ্ছে 89.12 ডিভাইডেড বাই 35। এবারে বলছে যে তাহলে 10.04%, তার মানে হচ্ছে 0.83%। এবার বলছে 0.84 মানে না 0.84ই থাকলো, আর এটা বলছে 89.12 কে আমরা কত দিয়ে ভাগ করব? 35 দিয়ে ভাগ করব। তাহলে পরে এখানে গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে 2.54। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখছি কি যে তাহলে এটা এটা প্রায় সেম, এটা প্রায় 3 গুণ, তাহলে 1:1:3। তার মানে আমাদের স্থূল সংকেত গিয়ে দাঁড়াচ্ছে কি CHCl3। তাহলে এটা গেল আমাদের স্থূল সংকেত CHCl3। তাহলে এটার সংকেত কি দাঁড়াচ্ছে কি, আণবিক সংকেত কি হবে? তাহলে আণবিক সংকেত হচ্ছে, এখানে লিখি, আণবিক সংকেত সমান সমান হচ্ছে CHCl3n। তাহলে এবার CHCl3 যদি করি, কার্বন হচ্ছে এটার ভর ওজন দিয়ে দিই, মলিকুলার ওয়েট আণবিক ওজন 12 প্লাস 1 প্লাস 35 ইন্টু 3 সমান সমান 35 ইন্টু 3 আমাদের কত দাঁড়াচ্ছে গিয়ে 105। তাহলে এখানে হচ্ছে 12 একে 13 প্লাস 105 সমান সমান হচ্ছে 118। ঠিক আছে, তাহলে 118 গ্রাম। তাহলে এখন কি বলছে যে এটা গিয়ে দাঁড়ালো 118 গ্রাম, তাহলে 118 ইন্টু n সমান সমান, এটা বাষ্প ঘনত্ব দেওয়া আছে 59.75, তাহলে 2 ইন্টু 59.75। তাহলে এটা ইজিক্যাল টু আমাদের গিয়ে দাঁড়াচ্ছে অ্যাপ্রক্স কত 119.5। তাহলে n এর ভ্যালু হচ্ছে 119.5 ডিভাইডেড বাই 118, মানে অ্যাপ্রক্স 1 এর সমান। তো এটা দাঁড়াচ্ছে অ্যাপ্রক্স 1 এর সমান। ঠিক আছে, তাহলে এটা 1 এর সমান হয়ে গেল। তাহলে 1 এর সমান যদি হয়ে যায়, তার মানে আমাদের n এর ভ্যালুটা কত দাঁড়াচ্ছে কি, তাহলে আমরা বলতে পারি যে n সমান সমান 1। তার মানে এর সংকেত কত? তাহলে আণবিক সংকেত সমান সমান হচ্ছে CHCl3। এটাই হচ্ছে এর আণবিক সংকেত। তাহলে এই গেল আজকের বাকিটুকু যেটুকু ছিল সেটা।